দুপুরের কাঠফাটা রোদ। আরশ ঘেমে শার্ট জবজবে হয়ে গিয়েছে। নিজের ঘামের গন্ধে নিজেরই বমি চলে আসলো। আরশ ছোট একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে বলল নুসরাতকে। নুসরাত আরশের দিকে ভ্রু কুঁচকে তাকালো। এখানে গাড়ি থামাবে কেন? কৌতূহল মনের ভেতর চেপে রেখে গাড়ি রাস্তার একপাশে সাইড করল। আরশ গাড়ি থেকে নামতে নামতে নুসরাতকে বলল তার সাথে নামার জন্য। নুসরাত গাড়ি থেকে নেমে আরশের দিকে কপালে ভাঁজ ফেলে তাকালো। আরশ তার পেছন পেছন নুসরাতকে আসার জন্য বলে নিজ পকেটে এক হাত গুজে সামনে হেঁটে চলে গেল। নুসরাত গাড়ি লক করে আরশের পেছনে দৌড়ে গেল। পেছন থেকে চিৎকার করে বলল, আরে দাঁড়ান, আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? প্রচণ্ড কৌতূহল নিয়ে নুসরাত আরশকে জিজ্ঞেস করল, আমরা এখানে কেন এসেছি? বিশেষ কেউ কি আমাদের জন্য অপেক্ষা করছে? কারোর সাথে কি আমরা দেখা করতে এসেছি? আরশ স্বাভাবিকের মতো নুসরাতের এই কথার উত্তর দিল না। নুসরাত আশাও করল না উত্তর পাবে। কাচের দরজা ঠেলে আরশ ভেতরে ঢুকল। তার পেছন পেছন নুসরাতও ঢুকল। ছোটোখাটো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে শরীর ঠান্ডা হয়ে গেল নুসরাতের। আরশ ভেতরের দিকের একটা সিটে গিয়ে বসল। নুসরাত তার পিছু পিছু গিয়ে তার সামনে বসল। চারদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। ছোট রেস্টুরেন্ট হলেও গুছিয়ে সাজিয়ে রাখা। আলাদা একটা শান্তি রয়েছে এই রেস্টুরেন্টে। নুসরাত 2 মিনিটে বসে উঠে দাঁড়ালো। তার মতো চঞ্চল মানুষ এক জায়গায় 2 মিনিটের বেশি বসলে চঞ্চলের অপমান হবে। তাই নিজের ফর্মে ফিরে গেল। এসব চুপ করে বসে থাকা তার দ্বারা সম্ভব না। আরশের মোবাইল হাতে, কিন্তু চোখ নুসরাতের দিকে। কখন কিনা যেন অঘটন ঘটিয়ে দেয়। এর উপর বিন্দুমাত্র ভরসা নেই আরশের। নুসরাত আশপাশ ঘুরে দেখল। নিরিবিলি বসে কেউ কোনো কাজ করতে চাইলে এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। নুসরাত অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রঙের মাছ দেখল। ইচ্ছে করল চুরি করে নিজের প্যান্টের পকেটে পুরে বাড়ি নিয়ে যেতে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে অ্যাকুরিয়ামে হাত ঢুকিয়ে দিতে যাবে। পেছন থেকে ওয়েটার বলল, ম্যাম, হাত দেবেন না, জীবাণু লেগে মাছগুলোর ক্ষতি হতে পারে। নুসরাত নিজের হাত আগের জায়গায় ফিরিয়ে আনল। নুসরাত যখন গভীর মনোযোগ দিয়ে রং বেরঙের মাছ চুরি করার প্ল্যান করছিল, তখন আরশ ডাক দিল। নুসরাত মাছ চুরির প্ল্যান মাথায় রেখে আরশের সামনে গেল। আরশ বলল বসার জন্য। নুসরাত বসে টেবিলে দুটো আইসক্রিমের বক্স দেখে দুটো নিজের দিকে টেনে নিল। একটা আমার, একটা তোর। আমার চকলেটটা। কিন্তু চকলেটটা আমি আমার জন্য অর্ডার করেছি। তুই আগে বলবি না তুই চকলেট আইসক্রিম খাবি? তাহলে তো আমি অর্ডার দিতাম। আপনি জিজ্ঞেস করেছিলেন? মেয়েরা তো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে পছন্দ করে। আমি মনে করলাম তুইও পছন্দ করিস। তুই পছন্দ করিস না? আমি না করেছি আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম পছন্দ করি না। তাহলে চকলেট নিয়ে টানাটানি করছিস কেন? নুসরাত ভ্রু বাঁকিয়ে চাইল আরশের দিকে। মুখে বলতে তার কীরকম লাগছে। তার দুটোই চাই। প্লিজ আরশ, আজ খাস না তুই? আমাকে দুটো দিয়ে দে। এই মাসুমটাকে না দিয়ে তুই কিভাবে খাবি? তোর গলা দিয়ে আইসক্রিম কিভাবে নামবে ভাই? আমাকে বোঝ। কিন্তু নুসরাতের কথা মনে হয় আল্লাহ শুনলেন না। আরশ আইসক্রিমের প্যাকেট খুলে চামচ ভরে ভরে খেয়ে আইসক্রিমের প্যাকেট সাবার করে ফেলল। নুসরাত শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরশের হাতের আইসক্রিমের বক্সের দিকে। খেয়ে নিল পুরোটা। নুসরাত নিজেরটা হাতে পুরে ব্যাগে করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আরশ নুসরাতের হঠাৎ রাগের কারণ বুঝল না, বোঝার চেষ্টাও করল না। বাড়িতে ফিরে নুসরাত গোসল করে খাবার খাওয়ার জন্য নিচতলায় আসলো। ইতিমধ্যে বাড়ির সবাই খাবার খেয়ে ফেলেছেন। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল আরশ। নুসরাত প্লেট এনে আরশের সামনাসামনি চেয়ার টেনে বসে পড়ল। ভাত বেড়ে নিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করল। আরশ একবার খাবার খেতে খেতে নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে মোবাইল দেখতে ব্যস্ত হলো।
আরশ রিলস দেখছিল। নুসরাত এক পা চেয়ারের উপর তুলে এক পা ভাঁজ করে রেখে ভাত খাচ্ছিল। ভাত খাচ্ছিল বলে ভুল হবে, ভাত খাওয়ার তুলনায় মোবাইল দেখছিল বেশি। নুসরাত টেবিলের উপর মোবাইল রেখে হাত বাড়ালো ভাতের দিকে। আরশ মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাত বাড়ালো ভাতের দিকে। দুজন দুই দিক থেকে ভাতের বাটি চেপে ধরে টানতে লাগলো। আরশ নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। নুসরাত, আমি আগে নিয়ে নিই, তারপর তুই নিস। এ বললেই হলো, আমি আগে নিয়ে নিই, তারপর আপনি নেবেন। নুসরাত, ছাড়, আগে আমি নেব, আমি বড়, বড়রা যা বলে তাই ছোটরা করে। কিন্তু আমি ভাতের বাটিতে আগে হাত দিয়েছি, তাই আমি আগে নেব। বড় ভাইয়ের কথা শুনিস না তুই? বড় ভাই যা বলে তাই শুনতে হয়। আগে আমি নিব, তুই স্পর্শও করবি না ভাতে। নুসরাত শুনল না। এক হাত দিয়ে ভাতের বাটি চেপে রেখে ভাত খাওয়া হাত ভাতের বাটির ভেতর ঢুকিয়ে দিয়ে ভাত প্লেটে নিয়ে নিল। আরশকে জিহ্বা বের করে ভেঙালো। আরশ শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে খাবার টেবিলে রেখে চলে গেল। নুসরাতের কি? সে তো তার খাবার খেতে মনোযোগ দিল। খেলে খাক, না খেলে মরে যাক, তার কি? সে খাবার পেলেই হলো। যত সব আজাইরা মানুষজন এই বাড়িতে থাকে। ইসরাতের পা কেটে যাওয়ার জন্য জ্বর এসেছে, তাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। মাগরিবের আজানের আগে লুৎফার মম আসলো। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর সোফার উপর রাখা শপিং ব্যাগের দিকে চোখ পড়ল। হাত বাড়িয়ে নিতে যাবে, নুসরাত এক লাফে কোথা থেকে এসে হাজির হলো ইসরাতের মুখের সামনে। বোকা বোকা হাসি দিল ইসরাতের সামনে দাঁড়িয়ে। ইসরাত ভ্রু কুঁচকাল। আরে, তুই কষ্ট করে ব্যাগ খুলে দেখবি? তোর না পায়ে ব্যথা? আমি তোকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। ইসরাত বিছানার হেডবোর্ডের সাথে লেগে বসল। নুসরাত সোফার উপর থেকে ব্যাগগুলো ছুঁড়ে মারল বিছানার উপর। নিজে বিছানার পাশে দাঁড়িয়ে রইল। প্রথম ব্যাগ থেকে স্কিনি টি শার্ট, কোট আর ব্যাগি প্যান্ট বের করল। ইসরাত কাপড়ের দিকে তাকিয়ে রইল। এসব তার জন্য নিয়ে এসেছে। মনের কথা মনেই রইল। নুসরাত দেখাতে শুরু করল। এইগুলো দেখ, আমার এত ভালো লেগেছে, সেজন্যই নিজের জন্য নিয়ে এসেছি। ও আচ্ছা, আমার জন্য কি এনেছিস? এটাও আমার জন্য নিয়ে এসেছি। ইসরাত একটা শপিং ব্যাগ খুলল। নুসরাত বলল, এটাও আমার জন্য নিয়ে এসেছি। বোন, তুই গিয়েছিলি আমার জন্য কিনতে, আর সব তোর জন্য তুলে নিয়ে এসেছিস। আমার জন্য কি এনেছিস? ইসরাত সব ব্যাগ খুলে কোট, স্কিনি টি শার্ট, ব্যাগি প্যান্ট, ফ্লোরাল প্যান্ট, হুডি, ওভারসাইজ টি শার্ট পেল। জিজ্ঞেস করল, এগুলো কার? নুসরাত বলল, সব আমার। সব ব্যাগ খোলার পর শেষ ব্যাগ খুলল, সেখান থেকে বেরিয়ে আসলো কয়েকটা ইনার। ইসরাত জিজ্ঞেস করল, এগুলো কার? এবার বলিস না এগুলোও তোর? হ্যাঁ হ্যাঁ, এগুলো তোর জন্য নিয়ে এসেছি, আর ওইগুলো আমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য শপিং করতে গিয়ে সব তোর জন্য নিয়ে আসলি? বা, নিজের জন্য নিয়ে এসেছিস, এখন এইসব আমি নেব। তোর কি এসব কাপড় কম আছে যে এইগুলো আবার তুলে আনলি? কিন্তু তুই তো এসব পরিস না বাইরে। না পরলে কি হয়েছে, এখন থেকে পরব। আচ্ছা পরিস। মোট কত টাকা খরচ হলো? নুসরাত হিসেব কষল। 15,000-এর মতো খরচ হয়েছে। কত বলা যায়? 5,000 টাকা মেরে দিলে ভালো হয়। বাকিগুলো পরে আম্মার কাছ থেকে পটিয়ে নিয়ে চলে আসবে। 20,000 টাকা খরচ হয়েছে। বাকিগুলো আম্মার কাছে দিস। নুসরাত মুখ গম্ভীর করে বলল, আচ্ছা। সোমবার রাত 4:30। ঘুম থেকে সবাই উঠে পড়েছে। নুসরাত এখনও ঘুমাচ্ছে। ইসরাত ঘুম থেকে উঠে নামাজ পড়ল। নামাজ পড়ে বাহিরে হাঁটতে বের হলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে ড্রয়িং রুমে বসল। সকাল 6টায় বাসা থেকে বের হবে। 7টার ভেতর ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতরে যেতে হবে। ইসরাতকে হালকা নাস্তা করার জন্য টেবিলে ডাকা হলো।
হালকা নাস্তা করে ইসরাত রুমে গেল রেডি হওয়ার জন্য। নুসরাতকে এই ফাঁকে ডাক দিল। নুসরাত ঘুমে ঢুলতে ঢুলতে উঠে বসল। ইসরাতের দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আপনি কে? ইসরাত মাথায় গাঁটটা মারল। নুসরাত মাথায় কিছুক্ষণ হাত দিয়ে স্পর্শ করে ওভাবেই বসে রইল। ধীরে সুস্থে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ইসরাত চুলবান করছে। কি পরবি? শনিবারে যা নিয়ে এসেছিস শপিং করে তাই থেকেই কিছু পরব। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। হোয়াইট কালার স্কিনি টি শার্ট, উপরে ব্ল্যাক কালার কোট যার বোতাম খোলা, ব্ল্যাক কালার প্যান্ট, সাথে জোগার্স। ছোট দেখে গলায় একটা পেন্ডেন্ট আর হাতে স্টোনের কাজ করা ব্রেসলেট পরল। গলায় ছোট একটা ব্যাগ নিল। নুসরাত হাঁ করে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোকে, বিউটিফুল। ইসরাত হালকা হাসল। নিচতলা থেকে নাসির সাহেব ডেকে উঠলেন। ইসরাত বের হলো রুম থেকে। নুসরাত চুলগুলো কোনো রকম বান করে নিচে দৌড় দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। জাইন এখনও বের হয়নি রুম থেকে, সে রেডি হচ্ছে। ইসরাতের দুটো লাগেজ ইরহাম উপর থেকে গিয়ে টেনে নিয়ে আসলো। নিচতলা এনে পাশে এক সাইড করে রাখল। নুসরাত পণ্ডিতি করে লাগেজ আরেকটা আনতে গেল। রুম থেকে বের করে নিজে লাগেজের উপর উঠে বসল। তারপর শু করে উড়ে যেতে চাইল, কিন্তু লাগেজ উল্টে গিয়ে করিডোরে ধুম করে পড়ল। সাথে নিজেও ধূপ করে মেঝেতে পড়ল। আরশ রুম থেকে বের হয়ে দেখল নুসরাত লাগেজের উপর আর লাগেজ নুসরাতের নিচে পড়ে আছে। ঠোঁট বাঁকিয়ে হেসে নুসরাতের দিকে হাত বাড়িয়ে দিল। নুসরাত আরশের বাড়ানো হাত না ধরে নিজে উঠে দাঁড়ালো। লাগেজ টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে গেল। 2 সিঁড়ি নামিয়ে হাঁপিয়ে গেল। লাগেজ ওখানে ফেলে রেখে নিজে নিচে চলে গেল। আরশ লাগেজ নিয়ে নিচে আসলো। ইসরাত, রুমে আর কিছু রয়েছে, কিছু থাকলে নিয়ে নাও। পরে গিয়ে বলবে এটা আনিনি ওটা আনিনি। ওখানে কিন্তু সহজে কোনো কিছু খুঁজে পাবে না, বাঙালি মার্কেট ছাড়া, তাও অনেক দূরে। ইসরাত হালকা হেসে বলল, সব নিয়ে নিয়েছে। হেলাল সাহেব বললেন, তুমি ইসরাতের নাম ধরে ডাকছো কেন? তোমার বড় ভাইয়ের বউ, ভাবি বলে ডাকো। কিন্তু ও তো আমার ছোট, আর ভাবি ডাকতে কীরকম লাগবে? যেরকমই লাগুক, সম্পর্কে তো ও তোমার বড়। আচ্ছা, ভাবিই ডাকবো। আরশ ঘড়ি চেক করে দেখল 6টা+ বাজে। জাইনের মোবাইলে কল দিল। কি, তোমার এখনও শেষ হয়নি? আসছি, 1 মিনিট, এই তো শেষ। ইরহাম আর জায়ান মিলে সব লাগেজ নিয়ে গাড়িতে তুলল। আরশ ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। জাইন কিছুক্ষণ পর নেমে আসলো ছোটোখাটো একটা ট্রলি আর লাগেজ নিয়ে। পরনে গ্রে কালার শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট। চুলগুলো সব সময়ের মতো কপালের উপর পড়ে আছে। গলার ভেতর দিয়ে ঢুকানো জেন্টস ব্যাগ। আরশের সাথে বাসা থেকে বের হলো জাইন। মেহেরুন্নেসা এসে জড়িয়ে ধরলেন জাইনকে। গালে কপালে হালকা করে চুমু খেলেন। ইসরাতকে চুমু খেতে গেলেন, ইসরাত মুখ সরিয়ে নিল। গোস্বা করছস আমার উপর? ইসরাত কথার উত্তর দিল না। মেহেরুন্নেসা হালকা জোরে হাসলেন। জোর করে ইসরাতের গালে চুমু খেয়ে নাকেও চুমু খেলেন। আচ্ছা, গোস্বা কইরাই থাক। যেদিন পোলামাইয়া লইয়া বিদেশ থেকে আইবা ওই দিন আমি জিগামো পোলামাইয়াগুলা আইলো কিভাবে। বেশি কইরা গোস্বা করো এই বুড়ির উপর। ইসরাতের গালে আরেকটা চুমু খেলেন। ইসরাত দাদির কথায় কষ্ট লাগলেও অভিমান থেকে কথা বলল না। জাইন লিপি বেগম আর হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। লিপি বেগমকে জড়িয়ে ধরতেই কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, ওর খেয়াল রাখবি, না রাখলে তোর আমি ব্যান্ড বাজিয়ে দেব জাইন। লিপি বেগম ছেলের বুকে দোয়া পড়ে ফু দিলেন, সাথে কান্না করলেন। ইসরাত মাকে জড়িয়ে ধরল। নাজমিন বেগম গতকাল রাত থেকেই কান্না করছেন। ইসরাত মজা করে বলল, আম্মা, এত কান্না করো না, আমরা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি না, কান্না থামাও।
নাজমিন বেগম ইসরাতের পিঠে হালকা থাপ্পড় মারলেন। লুৎফার মমও একপাশে দাঁড়িয়েছিল। লুৎফা বেগম একা কান্না করে বাড়িকে মরা বাড়ি বানিয়ে দিয়েছেন। জাইন লুৎফা বেগমকে জড়িয়ে ধরল। লিপি বেগম ওড়নার কোনা দিয়ে চোখ মুছলেন। জাইন নাসির সাহেবকেও জড়িয়ে ধরল। তিনি কানে কানে কিছু বললেন। সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিল জাইন। যখন নুসরাতকে জড়িয়ে ধরতে গেল, নুসরাত বলল, 1 মিনিট। নিজেই এগিয়ে এসে জড়িয়ে ধরল। জাইনের সাথে মাপ দিল আর কতটুকু লম্বা হলে জাইনের সমান হবে। আরও 6 ইঞ্চি লম্বা হলেই হবে। ভাইয়া, একটু ঝুঁকুন তো। জাইন বিনা বাক্যে ঝুঁকল। নুসরাত নিজের মুখ জাইনের কানের কাছে নিয়ে বলল, ইসরাতের খেয়াল রাখবেন, না হলে এই যে নিজের প্যান্টের পকেট থেকে কাটা কম্পাস বের করে বলল, এটা দিয়ে চোখ কানা করে ফেলব। যদি ওর গায়ে একটা আঁচড় লাগে আপনার সারা শরীরে সুই দিয়ে কানা করে ফেলব। ওকে প্রিন্সেস বানিয়ে রাখবেন, বুঝেছেন? জাইন উপর নিচ মাথা নাড়ালো, সে বুঝেছে। নুসরাতের কানে কানে জাইন বলল, তুমি যার ভাগ্যে আছো তার ভবিষ্যতে দুর্ভোগ আছে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি আপনার এই প্রশংসায় প্রশংসিত হয়ে। জাইন আবার লিপি বেগমকে জড়িয়ে ধরল। তিনি এবার হু হু করে কেঁদে উঠলেন। জাইন মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। সবার থেকে বিদায় নিয়ে ব্যাক সিটে উঠে বসল। ইসরাত ফ্রন্ট সিটে উঠতে নেবে লিপি বেগম ধমকে পেছনে উঠতে বললেন। ফ্রন্ট সিটে বসলো অনিকা আর জায়ান বসলো ড্রাইভিং সিটে। আরশ, অনিকা, আহান, নুসরাত আর জায়ান যাবে তাদেরকে বিদায় দিতে। এয়ারপোর্টে যেতে কারোরই ইচ্ছে হচ্ছে না। লিপি বেগম যেতে চেয়েছিলেন কিন্তু হেলাল সাহেব যেতে দেননি। কান্নাকাটি করে এয়ারপোর্টে বিশৃঙ্খলা তৈরি করবেন। নুসরাত গাড়িতে বসতে নেবে আরশ ধমকে উঠল, এসব পরে তুই এয়ারপোর্টে যাবি? থাপড়ে গাল লাল করে দেব। দুনিয়ার সব মানুষ সেখানে থাকবে, তোর যাওয়ার দরকার নেই। নুসরাত উল্টো ধমকে উঠল, আমি কি গাড়ি থেকে বের হব? আমি তো গাড়ি থেকে বসেই বিদায় দেব। মানুষ তো আর গাড়ির ভেতর ঢুকে আমায় দেখবে না আমি কি পরে এসেছি। আচ্ছা, নিয়ে যাব। এই জুতো জোড়া খুলে আয়, অন্য জুতো পরে আয়। এই স্লিপার জোড়া আমি ইরহামের কাছ থেকে মারামারি করে নিয়ে এসেছি। আমি এই জুতো মরে গেলেও খুলব না। এই জুতো পরে আমি এয়ারপোর্টে যাব, না হলে ইরহাম অপমান বোধ করবে। আরশ বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট দিল। আহান আর নুসরাত ঝটপট গাড়ির পেছনের সিটে উঠে বসল। আরশের কিছু বলতে ইচ্ছে হলো না। বললে এরা কথা বলে তার মাথা জাতা করে দেবে। প্রথমে জায়ানের গাড়ি, পরে আরশের গাড়ি বাড়ির বাহিরে বেরিয়ে গেল। নুসরাত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। হাত উপরে তুলতেই ইসরাত এসে জড়িয়ে ধরল। নুসরাত ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। এ আবার এভাবে জড়িয়ে ধরল কেন? আরশ নুসরাতের দিকে রাগী চোখে তাকিয়ে রইল। নুসরাত পাত্তা দিল না। সে তো ওড়না পরে আছে, আর তার গেঞ্জিও হাঁটু সমান। তাহলে সমস্যা কি ভাই তোর? এমন চিরবির করছিস কেন রে শালা? ইসরাতের পিঠে হাত রেখে নিজেও জড়িয়ে ধরল। দোয়া করে দিলাম, স্বামীর বাড়ি গিয়ে সুখে শান্তিতে বসবাস কর। নিজে ভালো থাক, আমাদেরকেও ভালো থাকতে দে। ঝগড়া বিবাদ করিস না জামাইয়ের সাথে। জামাই যা বলবে তাই করবি। জামাইয়ের কথায় উঠবি বসবি, শুয়ে পড়তে বললে শুয়ে পড়বি। যা ইসরাত, যা জিলে আপনার জিন্দেগি উইথ ইউর হাজবেন্ড। ইসরাত জোরে জোরে হেসে উঠল। নুসরাত চাপড় মারল ইসরাতের পিঠে। ইসরাত নুসরাতকে ছাড়ল না। মিস করব। তো করিস মিস। আমার মতো একজন ব্যক্তিকে মিস করা জরুরি। মিস না করলে হয়? আমার মতো সেলিব্রিটিকে। তুই আমায় মিস করবি না? না, আমি তো নাচব। কারণ তোর রুম এখন আমার। আমি একা তোর রুমে রাজত্ব করব। খাবার খাবো প্যাকেট রুমের মাঝে রেখে দেব। এখন আর আমায় কেউ কিছু বলবে না। পরিষ্কার করা লাগবে না রুম। ইসরাত তবুও হাসল। নুসরাতকে ছেড়ে দিল। নুসরাত ছাড়ল না।
তোর বিয়ের গিফট তোর লাগেজের ভেতরে দিয়েছি, তোর জামাইয়ের সাথে নিয়ে খুলিস। ভেরি ভেরি স্পেশাল গিফট দিয়েছি। আরশ তাড়া দিল ইসরাতকে। দুই বোন কথা শেষ করল, তবুও কত কথা বাকি পড়ে রইল। ইসরাত বিদায় নিল না। ইসরাত যেতে নিয়ে আবার ফিরে আসলো। নুসরাতের গালে চুমু খেলো, কপালেও চুমু খেলো। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে বিদায় নিল। মুখ দিয়ে বিদায় না নিলে কি হলো? চোখের দিকে তাকিয়ে বিদায় নিল। জাইনকেও শেষবারের মতো জড়িয়ে ধরল জায়ান। জাইন শেষবারের মতো জড়িয়ে ধরল জায়ানকে। অনিকার আহানকে জড়িয়ে ধরে আহানের গালে চুমু খেয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। মনে আছে তো কি বলেছি? আর জড়াজড়ি করছেন কেন? বাসা থেকে জড়াজড়ি করতে করতে আসছেন এখানে। এখানে এসো জড়াজড়ি করার কি আছে? হ্যাঁ বোন, সব মনে আছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে। আর আসার দরকার নেই, ওখানেই থাকবেন। কষ্ট করে এসে শরীরটাকে ক্লান্তি দিয়ে কি হবে? ওখানে থাকবেন আর আসার দরকার নেই। ওকে। আরশকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল দুজন। ইসরাত এয়ারপোর্টের ভেতর থেকে যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত পেছন ফিরে চাইল নুসরাতের দিকে, যে একদৃষ্টিতে বোনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বুকে হালকা ব্যথা অনুভব হলো, তবুও মুখ ফুটে কিছুই বলল না। মেয়েটা কি কষ্ট পাচ্ছে সে জানে, আর তার মন জানে। প্যারিস নামটা শুনতে যতটা আকর্ষণীয় তার থেকেও দ্বিগুণ আকর্ষণীয় প্যারিস শহর। ফ্রান্সের রাজধানী ও পৃথিবীর সবথেকে জনপ্রিয় শহরগুলোর মধ্যে একটা প্যারিস। ফ্রান্সের উত্তর অঞ্চলে অগাস্ট মাসে তাপমাত্রা স্বাভাবিক হয়ে থাকে, তাই বৃষ্টিপাত ও ঠান্ডা অন্যান্য অঞ্চলের তুলনায় স্বস্তিদায়ক হয়ে থাকে। দীর্ঘ 18 ঘন্টা জার্নির পর ইসরাত আর জাইন ফ্রান্সে এসে উপস্থিত হলো। ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে ইসরাত জোরে শ্বাস ফেলল। বাহিরের বাতাস টেনে নিল নিজের ভেতর। ইসরাত, তাড়াতাড়ি আসো, গাড়ি চলে এসেছে। 20 তলা বিল্ডিংয়ের সামনে গাড়ি থামাতে বলল জাইন। গাড়ি থেকে বের হয়ে নিজেদের লাগেজ এক হাতে ধরে অন্য হাত দিয়ে ইসরাতের হাত ধরে ভেতরের দিকে হাঁটল। গেটের সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ডকে জাইন মোবাইল থেকে কিছু একটা বের করে দেখাতে গেট খুলে দিল। পকেট থেকে অ্যাপার্টমেন্টের কি বের করে দিল সিকিউরিটি গার্ড। জাইন কি নিয়ে আগে হাঁটা দিল। ইসরাত মিনি ট্রলি নিয়ে জাইনের পেছন পেছন দৌড়ালো। জাইন এলিভেটরের ভেতর ঢুকল। ইসরাত দৌড়ে এসে নিজেও এলিভেটরের ভেতর ঢুকল। 7 তলার বোতাম চেপে দাঁড়িয়ে রইল একপাশে জাইন। এলিভেটর 7 তলায় যেতেই খুলে গেল। জাইন দ্রুত পায়ে এলিভেটর থেকে বের হয়ে সোজা হেঁটে গেল। সামনাসামনি দুটো অ্যাপার্টমেন্টের মধ্যে ডান পাশের অ্যাপার্টমেন্টে পিন বসালো জাইন। ঝটপট পিন বসিয়ে দরজার হ্যান্ডেল ধরে মোচড় মারল। দরজা খুলে যেতেই লাগেজ চারটা নিয়ে জাইন ভেতরে গেল। ট্রলি নিয়ে ইসরাত ভেতরে ঢুকল। অ্যাপার্টমেন্টের ভেতরে বেশি কিছু নেই, কিন্তু যা আছে সবই লাক্সারিয়াস। ড্রয়িং রুমের চারদিকে চোখ ঘুরালো ইসরাত। সাদা আর কালোর মিশ্রণে দেয়াল পেইন্ট করা। ড্রয়িং রুমের মাঝ বরাবর একটা টিভি, তার নিচে রাখা ভিডিও গেমের অনেকগুলো বক্স। সাদা ও গোল্ডেনের মিশ্রণে সোফা। চারদিকে চোখ ঘুরিয়ে দেখার সময় জাইন বলল, যাও, অনেক জার্নি করে এসেছো, ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে ঘুম দাও, তাহলে শরীরের ক্লান্তি দূর হবে। ইসরাত মাথা নাড়ালো। জাইন ইসরাতকে মাঝারি আকারের একটা রুম দেখালো। ওদিকে ইশারা করে বলল, আজ থেকে এই রুম তোমার। আই হোপ তোমার কোনো প্রবলেম নেই, আর হলেও আমার কিছুই করার নেই। বেডশিট চেঞ্জ করে নিও। ইসরাত নিজের লাগেজ নিয়ে রুমে ঢুকে গেল। জাইনের মুখের উপর দরজা আটকে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমের বাইরে এলো ইসরাত। জাইন সোফার উপর বসেছিল। শেলফে শুকনো খাবার আছে, নিয়ে এসে এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। ইসরাত বিনা বাক্য ব্যয় করে খাবার নিয়ে এসে বসল। তার খিদে পেয়েছে অনেক, তবুও পেটে খিল মেরে এসে জাইনের সামনে বসল গম্ভীর মুখে।
মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। জাইন কথা কিভাবে শুরু করবে বুঝতে পারল না। ইসরাত, তুমি তো সবই জানো, আমি ডেলাকে পছন্দ করি। তোমাকে বিয়ে করার আমার কোনো ইন্টেনশন ছিল না। ওই দিন কী হয়েছিল আমি জানি না। যাই হোক, ওসব বাদ দেই। অতীত নিয়ে কথা বলে কি হবে? ইসরাত মুখের বিকৃতি ঘটালো। এত ফর্মালিটি করার কি আছে? যা বলার বলে দেবে। এত সংকোচবোধের কি আছে? ইসরাত শান্ত গলায় বলল, যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড বলুন। এসব পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি এসব বুঝি না, নিজেও পেঁচিয়ে কথা বলি না। যা বলবেন সরাসরি বলুন। ইসরাত, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। যখন হয়ে গিয়েছে এখন তো আর অস্বীকার করার কোনো পথ নেই। এতে তোমারও কোনো দোষ ছিল না, আবার আমারও। তো এখন আপনি কি করতে চাইছেন? এক্স্যাক্ট কী করতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। ইসরাত কপালে ভাঁজ ফেলে চাইল জাইনের দিকে, যে তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। কি কমিটমেন্ট? তুমি তোমার মতো লাইফ লিড করবে আর আমি আমার মতো লাইফ লিড করব। আমি তোমার বিষয়ে নাক গলাবো না আর তুমি আমার বিষয়ে। মোট কথা, কেউ কাউকে ডিস্টার্ব করব না, বিশেষ প্রয়োজন ছাড়া। ইসরাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওকে। আরেকটা কথা, আমরা সমাজের সামনে স্বামী স্ত্রী হিসেবে থাকব, আর আমরা নিজেদের মধ্যে ভাই বোন, ও সরি, ভাই বোন না, অ্যাজ এ ফ্রেন্ড থাকব। ভবিষ্যতে যদি কোনো অনুভূতি জন্মায় তোমার প্রতি, আমি নিঃসন্দেহে তোমায় মেনে নেব। এখন আমার টাইম চাই, আর তোমার সব খরচ বহনের দায়িত্ব আমার। ইসরাত জাইনের শেষের কথা পুরোপুরি ইগনোর করল। আপনি কি আমাকে অপশন হিসেবে রাখছেন? এমন কেন মনে হলো? ইসরাত উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। হালকা খাবার নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। রুম লক করে আবার খুলল। দরজার ফাঁক দিয়ে নিজের মাথা বের করে বলল, আমার খরচ আমিই চালাতে পারবো। আপনার আমার খরচ চালাতে হবে না। এনজয় ইউর লাইফ ব্রো, ডোন্ট বি প্যানিক। এক সপ্তাহ পরের কথা। আজকাল বোরিং সময় কাটছে নুসরাতের। গতকাল রাতে ইনায়ার জন্য হাত চাইতে গিয়েছিলেন মেহেরুন্নেসা, লিপি বেগম, হেলাল সাহেব আর নুসরাত। পাকিজা আমান ভদ্রতার সাথে সম্বন্ধ গ্রহণ করেছেন এবং জানিয়েছেন ইনায়া গ্রাজুয়েট কমপ্লিট করার পর কথা সামনে আগানো হবে। হেলাল সাহেব রাজি হয়ে গেলেন। রাতে খাবার খাইয়ে পাকিজা আমান ছাড়লেন তাদের। জায়ানকে জানানো হলে সেই বিষয়ে নির্লিপ্ত কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি সে। নুসরাত কল দিল ইসরাতকে। কল দেওয়ার সাথে সাথে ইসরাত কল পিক করল। মোবাইল বিছানার উপর বালিশের সাথে লাগিয়ে রেখে নুসরাত মোবাইলের দিকে পা দিয়ে শুয়ে থাকল। কি, কল দিচ্ছিস কেন? ভালো লাগছে না। আমিও আসবো ফ্রান্সে। চলে আয়। কেউ তোকে আটকে রেখেছে নাকি? নুসরাত কথাটা পুরোপুরি উপেক্ষা করে বলল, বাহিরের ভিউ দেখাতো। ইসরাত মোবাইল হাতে নিয়ে জানালার পাশে এসে দাঁড়ালো। আজকের আবহাওয়া এই এক সপ্তাহের তুলনায় একটু বেশিই খারাপ। বাহিরে বৃষ্টি হচ্ছে। ইসরাত ব্যাক ক্যামেরা করে বাহিরে দেখালো। থাই গ্লাস খোল। ইসরাত থাই গ্লাস খুলে দিতেই বাহিরের বাতাস হু হু করে ভেতরে এসে প্রবেশ করল। রুমে হিটার অন থাকা সত্ত্বেও শরীরের পশম খাড়া হয়ে গেল ঠান্ডা বাতাসে। ওটা কি পাইন গাছ? গ্লাস লাগিয়ে দিচ্ছি, বাতাস অতিরিক্ত হচ্ছে বাহিরে। আচ্ছা, লাগা। ইসরাত আর নুসরাত আরও কিছুক্ষণ কথা বলল। ইসরাত কিছু কাজ আছে বলে ফোন রাখল। নুসরাত দীর্ঘশ্বাস ফেলে রুমের বাহিরে গেল ইরহামের সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। হঠাৎই মনে হলো, শালা ইরহাম তাকে রেখে পিকনিকে গিয়েছে। নিজের রুমে ঢুকতে গিয়ে আবার জায়ানের রুমের দিকে চোখ পড়ল। বুলেটের গতিতে দৌড় দিল জায়ানের রুমে। এখন এই মুরগিকে পটিয়ে বাহিরে যেতে হবে। তোমার জন্য আমি মেয়ে পছন্দ করেছি। কিন্তু কেন? বিয়ে করবে না? সারা জীবন মায়ের আর চাচিদের ঘাড়ে বসে থাকবে? আমি সেটা বলছি না। ছোট ভাইয়ার বিয়ে দেওয়ার আগে আমার জন্য মেয়ে দেখছো কেন? আগে তো ছোট ভাইয়ার বিয়ে দাও।
তোমার ওইসব চিন্তা না করলেও হবে। এসব চিন্তার জন্য আমরা আছি। তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো। পরে বলবে জিজ্ঞেস করিনি তোমার পছন্দের কথা। বড় দুজন নিজেদের পছন্দের কথা জানিয়েছে। তোমার কোনো পছন্দ থাকলে আমার আর তোমার মায়ের কোনো সমস্যা নেই। তুমি জীবনযাপন করবে, তাই তোমার সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার আছে। কোনো পছন্দ আছে? আরশ গম্ভীর মুখ বানিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। তার পছন্দের কেউ কি আছে? মাথায় চাপ দিতেই দুটো মেয়ের মুখ ভেসে উঠল। কি হলো? কোথায় হারিয়ে গেলে? আব্বু, আমি একজনকে পছন্দ করি। পছন্দ করি বললে ভুল হবে, ভালো লাগে। আচ্ছা, জানিয়েছ ওকে? এখনও জানাইনি, শীঘ্রই জানিয়ে দেব। কি বলে মেয়েটা আমাকে জানিয়ে দিও। মেয়েটার মতামতের উপর ভিত্তি করে আমি পরের কথা সামনে আগাবো। পাপা, কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করো। এত ফর্মালিটি কবে থেকে শুরু করলে তুমি? আপনার পছন্দের মেয়েটাকে কি আমি চিনি? হ্যাঁ, চেনো। চেনো বললে ভুল হবে, খুব ভালো করেই চেনো। নামটা জানতে পারি? এখন না, আগে উত্তর আসুক তোমার ভালো লাগার মানুষের কাছ থেকে, তারপর ভাববো নাম বলবো কিনা। আরশ নিশ্চুপে মেনে নিল। হেলাল সাহেব রুম থেকে বের হয়ে গেলেন। বিড়বিড় করলেন, সবগুলো উচ্ছন্নে গেছে, একটাও ভালো হয়নি। জায়ানের রুমে নক করল নুসরাত। কামিং। নুসরাত রুমে প্রবেশ করে সোফার উপর বসল। জায়ান ল্যাপটপে বসে বসে কিছু করছিল, চোখে চশমা পড়ে আছে। একবার নুসরাতের দিকে চোখ তুলে তাকিয়ে আবার কিবোর্ডে হাত চালাতে লাগল। নুসরাত বিশেষ পাত্তা না পেয়ে সোফার সামনে টেবিলে পা তুলে বসল। হঠাৎ আমার রুমে? কিছু ভাবার মতো করে বলল, ও বুঝেছি, তোমার পার্টনার তো বিদেশে, এজন্যই আমার রুমে এসেছ। নুসরাত উত্তর দিল না। জায়ান নিশ্চুপতার সম্মতির লক্ষণ মেনে নিল। তা আমার সাথে কোনো দরকার আছে আমার রুমে হঠাৎ? নুসরাত সেই কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দেবেন? জায়ান ল্যাপটপে কিছু টাইপ করতে করতে বলল, আচ্ছা, কি জিজ্ঞেস করবে করো। আরশ এত টাকা কোথায় পেল? জায়ান এক ভ্রু তুলে নুসরাতের দিকে তাকিয়ে বলল, মানে? মানে হলো, ওর নিজেরও তো OD6 আছে, তার উপর আপনার গাড়ি কিনতেও টাকা দিয়েছে। ও এত টাকা কোথায় পেল? ও আচ্ছা, এটা, ও তো ব্যবসা সামলাচ্ছে। ব্যবসার যা প্রফিট করছে তা তো গাড়ির পেছনেই খরচ করছে। কিন্তু এত টাকা কই পেল? দুটো গাড়ি আরশের। দুটো কি, ওর তো 3টে গাড়ি। একটা আমার সাথে মিক্স করে টাকা দিয়ে কিনলো, একটাও নিজে ইউজ করে, আর একটা ছোট চাচ্চু ইউজ করে। নুসরাত বিস্মিত হয়ে মুখে হাত দিল। ব্যবসা করে যা টাকা পাচ্ছে সব শালা একাই মেরে দিচ্ছে, তার ভাগ কই? সেও তো সমান অংশীদার ব্যবসার। খোঁজ নিতে হবে কোম্পানিতে আসলে কি হচ্ছে। ভাইয়া, ব্যবসায় আরশের যতটুকু পাওনা তার থেকে দ্বিগুণ পাওনা আমার না? তাহলে এত টাকা পাচ্ছে আর আমি ফুটো করেও চোখে দেখি না? আরশ গাড়ির কালেকশন বানাচ্ছে আর আমি জুতো কেনার টাকাও পাই না? বাবা, সব আমার সাথেই হয়। আমি ফকিন্নি হয়ে ঘুরছি আর আরশের বাচ্চা কোটিপতি হয়ে ঘুরছে। ব্যবসার টাকা ও কেন নেবে? ও কার পারমিশন নিয়ে টাকা নিয়েছে? কারণও ব্যবসা ডাউন থেকে আপ করেছে, এজন্য মেজো বাবা ওকে নিজের ইচ্ছে মতো খরচ করার পারমিশন দিয়েছেন। তাহলে আপনি কেন ওখান থেকে টাকা আনেন না? আমি প্রয়োজন বোধ করছি না। আমার নিজের জব দিয়ে আমার লাইফ আমি ভালোভাবেই লিড করতে পারছি। তাহলে ব্যবসা থেকে টাকা আনবো কেন? প্রয়োজন হলে তখন সেটা দেখা যাবে। সবাই ভালো লাইফ লিড করছে, শুধু আমি গরিবের মতো লাইফ লিড করছি। ভাইয়া, একটা কথা বলি, আমি 100% শিওর আরশ ব্যবসার টাকা মেরে দিয়ে গাড়ি কিনছে। আপনার টাকা আমার টাকা মারছে আরশ। জায়ান ভাবনা চিন্তা করে বলল, সত্যিই তো।
এটা তো ভাবিনি। আপনি যেখানে আর্কিটেকচার হয়ে ওর থেকে গরিব, ও সেখানে একজন মিলিয়নিয়ার। ও নিশ্চয়ই আমাদের হক মেরে খেয়ে ফেলছে। জায়ান মাথা নাড়ল। হুম হুম, ঠিক। তুমি একটু অফিসে গিয়ে খোঁজ নিও তো। আরশ আসলে এত টাকা কই পায়? খুঁজে পেলে আমায় অবশ্যই জানাবে। নুসরাত মাথা নাড়ল। জায়ানের সাথে হাত মিলালো। আজ থেকে তারা দুজন পার্টনার। জায়ান ডিল করল আর নুসরাতকে এটা মনে করিয়ে দিল তার সম্পত্তির 2%-এর ভাগিদার সে। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আপনার মনে করিয়ে দিতে হবে না। আপনার হক আমি মেরে খাবো না। এই নুসরাত নাসির তার ডিলের বিষয়ে পাক্কা। ব্যস্ত সকাল, ব্যস্ত নগরী। কেউ কারো দিকে তাকানোর সময় পাচ্ছে না। সবাই নিজ নিজ কাজে যত দ্রুত যাওয়া সম্ভব যাওয়ার চেষ্টা করছে। জাইন কিছুক্ষণ আগে নিজের অফিসে গিয়েছে। ইস্টাদ ক্রপ টপ, কার্গো প্যান্ট, উপরে কোট পরে, গলায় স্কার্ফ পেঁচিয়ে, জুতো পরে অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। হঠাৎ মনে হলো চাবি আর ব্যাগ ভেতরে রেখে এসেছে। দরজা আটকানোর আগে খুলে আবার ভেতরে গিয়ে ব্যাগ আর চাবি নিয়ে আসলো। ব্যাগ খুলে চেক করলো ইউরো রাখা আছে কিনা। ব্যাগে 200 টাকার মতো আছে। তা দেখে দৌড়ালো এলিভেটরের দিকে। এলিভেটর থেকে বের হয়ে দৌড়ে গিয়ে ক্যাবে উঠল। লোকেশন দিয়ে জোরে শ্বাস ফেলল। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে ছিল। জাইনের অ্যাপার্টমেন্ট শহর থেকে কিছুটা বাহিরে। মেইন টাউনে যেতেই মেইন রোড থেকে আইফেল টাওয়ার দেখা গেল, যে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। ইস্টাদ গাড়ি থেকে বসে যতক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ার দেখা যায় ততক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ারের দিকে তাকিয়ে রইল একমনে। লোকেশনে পৌঁছে গিয়ে ইস্টাদ কাঙ্ক্ষিত টাকা দিয়ে দিল ড্রাইভারকে। চারদিকে তাকিয়ে ইস্টাদ একটা রেস্টুরেন্টের ভেতরে ঢুকল। কাউন্টারে একজন মহিলা বসে আছেন। ইসরাতকে দেখে এগিয়ে আসলেন নিজের জায়গা থেকে। হ্যালো ম্যাম, আই অ্যাম ইসরাত। আমি আপনার সাথে কথা বলেছিলাম মনে হয়। মহিলাটা কিছু মনে করার চেষ্টা করল। হয়তো মনে হলো। হালকা হেসে তিনি ইসরাতকে জড়িয়ে ধরলেন। ইসরাত ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল মহিলার দিকে। হ্যালো, আমি ক্যামেলিয়া। 2 দিন আগে তোমার সাথে আমার কথা হয়েছে। আসো, বসে কথা বলি। ক্যামেলিয়া ইস্টাদকে নিয়ে একপাশের সিটে বসলেন। ইস্টাদ ক্যামেলিয়ার দিকে তাকালো। গলায় খ্রিস্টানদের ক্রুশ পরে আছেন। মহিলা যথেষ্ট মায়াবী। তার কথা বলার ধরন অনেক ফ্রেন্ডলি। ইস্টাদের চিন্তার ব্যাঘাত ঘটিয়ে ক্যামেলিয়া বলল, এই রেস্টুরেন্টের ওনার আমি। হাত তুলে 35 বছরের একটা সাদা চামড়ার পুরুষের দিকে ইশারা করে বললেন, আর ওই যে দেখছো, উনি আমার স্বামী লিও। আমরা দুজন মিলে এই রেস্টুরেন্ট চালাই। আজকাল রেস্টুরেন্টে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। আগে আমরা নিজেরাই সামলে নিতাম, কিন্তু এখন দুজনে মিলে সামলাতে হিমশিম খাচ্ছি। আমাদের সাহায্যের জন্য একজনকে প্রয়োজন, তাই আমরাই বিজ্ঞাপন দিয়েছি। এবং সর্বপ্রথম এই বিষয়ে তুমি আমাদের নক করেছ। এবার বলো, তুমি কি এখানে কাজ করতে চাও? আমি তোমাকে কাজে রাখতে চাচ্ছি। ইস্টাদ ক্যামেলিয়ার দিকে তাকিয়ে রইল। ক্যামেলিয়াকে দেখে নুসরাতের কথা মনে হচ্ছে। একসাথে এত কথা বলে শুধু মেয়েটা। ক্যামেলিয়া ইস্টাতের হাতে ধাক্কা দিয়ে বলল, তুমি কি কাজ করতে রাজি আছো? বেশি কিছু করতে হবে না। তোমায় শুধু খাবার সার্ভ করতে হবে। আমি মাস শেষে তোমাকে ভালো বেতন দেব। এতে যদি না হয় তাহলে তোমাকে আমি মাস শেষে বোনাস দেব। আমার তোমাকে পছন্দ হয়েছে। যারা চুপচাপ বসে আমার কথা শুনে আমার কথার মাঝখানে কথা বলে না, তাদেরকে আমি খুব বেশি পছন্দ করি। বেতন কত দেবেন? বাহ, তুমি তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। তুমি আমার পছন্দের লিস্টে যুক্ত হয়ে গিয়েছো। আচ্ছা, মূল কথায় আসি। আমি ভেবেছিলাম মাস শেষে 700 ইউরো দেব, কিন্তু এখন তুমি আমার পছন্দের লিস্টে এসে গেছো, তাই আমি তোমাকে 1500 ইউরো দেব তোমার পারিশ্রমিক হিসেবে। ইস্টাদ ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো।
হাতের ঘড়ি চেক করে দেখল 11:30 বাজে। ইশরাত কাঁধে ব্যাগ ঝুলাতে ঝুলাতে গম্ভীর গলায় বলল, আশা করি আপনাদের সাথে কাজ করতে এসে আমি খুশি হব এবং একটা সুন্দর সময় কাটাতে পারবো। আজ আসি তাহলে, দেখা হবে খুব তাড়াতাড়ি। কেন খুব তাড়াতাড়ি কেন? তুমি আগামীকাল থেকে জয়েন করো এখানে, তাহলে আমি খুব খুশি হব। আগামীকাল চলে এসো, আমি অপেক্ষায় থাকব। ঠিক আছে। ইশরাত গলায় স্কার্ফ ঠিকভাবে পেঁচিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। ক্যামেলিয়া ইশরাত যেতেই স্বামীর সাথে কথা বলতে গেল আজকে যে মেয়ে এসেছে তার বিষয়ে। মেয়েটাকে তার অনেক পছন্দ হয়েছে। এই মেয়েকে তার রেস্টুরেন্টের কাজে রাখবে। অন্যদিকে বিকেল 4টা। গতকাল রাতে ইরহাম ট্রিপ থেকে ফিরে এসেছে। নুসরাত ইরহামকে বলে এসেছে রেডি হওয়ার জন্য, তারা কোথাও যাচ্ছে আজ। ইরহাম জিজ্ঞেস করলেও উত্তর দিল না, বলল গেলেই দেখতে পাবি। নুসরাত 5 মিনিটের লং টপস আর শরীর ঢেকে ওড়না পরে রেডি হলো। ইরহামের রুমে দরজায় নক করল। আমার শেষ, অপেক্ষা কর, আমি ওয়াশরুম হয়ে আসছি। নুসরাত ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। সোফার উপর পা তুলে বসতেই টপস কিছুটা উপরে উঠে গেল। দেখা গেল ব্যাগি প্যান্ট। ইরহাম আরও 5 মিনিট পর নিচে আসলো। নুসরাত ঝটপট উঠে দাঁড়ালো। বাড়ি থেকে বের হয়ে মেন রোডে গিয়ে উঠল দুজন। সিএনজি থামিয়ে নুসরাত জিজ্ঞেস করল, মামা মীরা বাজার যাবেন? রিজার্ভ করে নেব। অয় যাইমু, ইলা হইলে বেশি টেকা দিতে হইব। আচ্ছা, যত চান দিয়ে দেব, তাড়াতাড়ি চলেন। ইরহাম সিএনজিতে উঠে বসল। নুসরাতের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসল সিএনজিতে ইরহাম। মীরা বাজার কেন যাবি? ওখানে আব্বু মেজো বাবা আছে, একটা প্রয়োজনে যাচ্ছি। আর চাচ্চু আর আব্বা থাকলে কি হবে? আমরা তো কোনো ক্রাইম করতে যাচ্ছি না, আমরা গোয়েন্দাগিরি করতে যাচ্ছি। কিসের গোয়েন্দাগিরি? আজকাল ব্যবসা কেমন চলছে তার খোঁজ নিতে। তুই অফিসে যাবি? নুসরাত নির্লিপ্ত হয়ে বলল, হুম। ইরহাম চোখ বড় বড় করে নুসরাতের দিকে তাকালো। নুসরাত স্বাভাবিক হয়ে বসে আছে, তার কোনো প্রতিক্রিয়া নেই। নুসরাতের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা তেমন বড় কোনো বিষয় নয়। ইরহাম প্যানিক করে বলল, তুই ভুলে গিয়েছিস 2 বছর আগের কথা? আরে চিল ব্রো, 2 বছর আগের কথা এত তাড়াতাড়ি ভুলে যাব এত খারাপ ব্রেন আমার না। সব কিছুই চোখের পাতায় ভেসে আছে। কিসের চিল করব? আমি মরছি আমার জ্বালায় আর তুই চিল মারাচ্ছিস। আমাকে আর তোকে গার্ড অফিসের গেট থেকে পিটিয়ে ফিরিয়ে দেবে। আব্বু কি বলেছিল দারোয়ানকে মনে নেই? আমাদের অফিসের বিল্ডিং থেকে 2 হাত দূরে দেখলেই সোজা লাঠি দিয়ে পেটাতে। ও আমাদের চিল্লে না আটকাবে। মানে? ওখানে গেলেই বুঝতে পারবি। এখন চুপ করে বস, চিল কর। ইরহাম চিন্তায় চিল করতেই পারল না। তার বাপ তাকে অফিসের আশেপাশে দেখলে আজ আর আস্ত রাখবে না। এই মেয়ের জন্য তাকে কি কি দুর্ভোগ পোহাতে হবে এক আল্লাহই ভালো জানে। নুসরাতের দিকে করুণ মুখে তাকালো ইরহাম। নুসরাত পাত্তা না দিয়ে ভাঙা গলায় গান ধরল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো। নীরব হইয়া কাদিস বইয়া ঝুলাইয়া মাথা গো, বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ইরহাম মুখের বিকৃতি করে বলল, আল্লাহর ওয়াস্তে কিছু সম্মান দে আমায়, আমি তোর থেকে 13 দিনের বড়। একটু সম্মান দিয়ে এই গানটা বন্ধ করলে আমি উপকৃত হতাম। বড় ভাইয়ের সামনে কী সব গান গাচ্ছিস? লজ্জা শরম সব বেঁচে খেয়ে ফেলেছিস? নুসরাত এক হাত দিয়ে ইরহামের গলা পেঁচিয়ে ধরে বলল, হ, লজ্জা শরম বেঁচে দিয়ে তোদের না চিপস চকলেট আর আইসক্রিম কিনে খাওয়ালাম, তাহলে থাকবে কোথা থেকে? আর তুই কিসের বড় ভাই? তুই তো আমার বান্ধবী ললিতা। এখন মুখ বন্ধ কর আর আমার গান শোন। ইরহাম 2 হাত নুসরাতের সামনে ধরে বলল, প্লিজ বোন, মাফ দে আমায়।
আমি শুনতে চাচ্ছি না। আরে একটু শোন না প্লিজ বোন। গানের বিনাশটা এইভাবে করিস না। সাথে আমার কানের বিনাশও করিস না। তোর ভাঙা রেডিওয়ের গান শুনতে আমি একদমই ইচ্ছুক না। আরে একটু শোন, বেশি শোনাবো না। ইরহাম কান দুই হাত দিয়ে চেপে ধরল। মাথা দুই দিকে নাড়িয়ে বলল সে শুনবে না। নুসরাত দুই হাত দিয়ে ইরহামের কান থেকে হাত নামিয়ে গান ধরল। অহনা, তুমি কেন বোঝো না? দুই চোখের আন্ধারে ঘুম আসে না আমার। এর পরে আর পারি না। আমি তোমায় গান শোনাতে চাইছি, তুমি কেন শুনতে চাইতেছো না? ইরহাম থতমত খেয়ে গেল। নুসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, হয়নি তো গান? না হলেও হবে, কারণ এই গানটা আমি গেয়েছি। এই গান রাইটিং অ্যান্ড লিরিক্স বাই মি। ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে শ্বাস ফেলল। নুসরাত সিএনজি থেকে নেমে ইরহামকেও নামার জন্য বলল। ভাড়া মিটিয়ে প্যান্টের পকেট থেকে ওয়ান টাইম মাস্ক বের করে ইরহামের কাছে দিল। ইরহাম মাস্কটা মুখে লাগিয়ে অফিসের বিল্ডিংয়ের দিকে তাকালো। ঝরঝর করে 2 বছর আগের কথা তার চোখের সামনে আবার ভেসে উঠল। 2 বছর আগে নুসরাতের কিছুটা ঝোঁক ছিল ব্যবসার প্রতি, তাই নাসির সাহেব নিয়ে এসেছিলেন তাকে আর ইরহামকে। নাসির সাহেব 3 তলায় তাদের বসিয়ে রেখে গিয়েছিলেন কিছু গুরুত্বপূর্ণ কাজে। যাওয়ার আগে না করে গিয়েছিলেন এটা সেটা না নাড়ানোর জন্য, এবং বারবার না করে গিয়েছিলেন 1ম তলায় না যাওয়ার জন্য। ইরহাম চুপচাপ এক জায়গায় বসে থাকলেও নুসরাত বসল না। এটা সেটা হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। ইরহাম না করলে তাকে ধমকে উঠল। গোয়েন্দাগিরি শেষে নুসরাতের হঠাৎ মনে হলো নাসির সাহেব নিচতলায় যেতে না করেছেন কেন? আগে 2য় তলা ব্যবহার করা হতো না, বন্ধ ছিল। এখন আরশ আশায় সেটা খুলে দেওয়া হয়েছে। নুসরাতের ভেতর প্রচণ্ড কৌতূহল হলো। নুসরাতের গোয়েন্দা মাথা গোলমাল আছে বলে জানান দিল। নিচতলার গোলমাল বের করার জন্য ইরহামকে বলল নিচে যাওয়ার কথা। ইরহাম না করে দিল। নুসরাত ইরহামকে জোর করে ধরে নিয়ে গেল 1ম তলায়। যা ঘটার তা ঘটল। জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে নুসরাতের মাথায় আসলো একটার কেমিক্যাল অন্যটার সাথে মিশালে কেমন হবে। নতুন কোনো জিনিস উৎপাদন হয়ে যাবে। নিজেকে বাহবা দিল নিজের বুদ্ধি দেখে। ভুল কেমিক্যালের সাথে অন্যটা মিশিয়ে পরীক্ষা করে দেখতে লাগলো। পারফিউম তৈরি করার জন্য রাখা অ্যালকোহল আর ফ্রেগনেন্ট অয়েল দুটো মিশালো। তারপর আর কি, ধপ করে আগুন ধরে গেল। ইরহাম আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল আগুনের দিকে। নুসরাত আগুন ধরাতে পেরে ইরহামের দিকে তাকিয়ে বলল, দেখ ভাই, আমি আগুন ধরিয়ে দিয়েছি। আমি নতুন ইনোভেশন করে ফেলেছি। আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা এনে দিত। বলেই নুসরাত হাসল। শোয়েব দুজনকে খুঁজতে খুঁজতে 1ম তলায় আসলেন। এসে নুসরাতকে আগুন ধরিয়ে হাসতে দেখতে পেলেন, আর ইরহাম একপাশে দাঁড়িয়ে বোকার মতো নুসরাতের কর্মকাণ্ড দেখছিল। একে তো মেকআপের জিনিসপত্রে ভুল কেমিক্যাল মিশিয়েছে, তারপর আবার আগুন ধরিয়ে হাসছে। তাই রাগে দুজনের গালে দুটো থাপ্পড় মারলেন। নাসির সাহেব এসব দেখে আরও একটা থাপ্পড় মারলেন নুসরাতকে। আর নিষেধ করা হলো জীবনেও যাতে অফিসের বিল্ডিংয়ের আশেপাশে তাদের দেখা না যায়। আর দেখা গেলে জুতো পিটা করবে, রাস্তা থেকেই ভাগিয়ে দেওয়া হবে। সেদিন ইরহাম আর নুসরাতকে ঘাড় ধরে শহীদ বের করে দিয়েছিলেন। ইরহামের মাথা ঝাড়া দিয়ে মাথা থেকে সব ফেলে দিল। নুসরাতকে আগে পাঠালো গেটের সামনে। নুসরাত গিয়ে গেটে বাড়ি দিল। কেউ আছেন এখানে? হ্যালো, খাম্বাটা মরেছে কই? ছিপছিপে বোকা গঠনের এক ছেলে বসা থেকে উঠে আসলো। নুসরাতের একে দেখে হাসি পেল। এটাকে দারোয়ান রেখেছে, এর বাপ কই? নুসরাত ভেবে নিল একে এক ধাক্কা মারলেই তো উড়ে গিয়ে দূরে কোথাও পড়বে। জি আপু, কিভাবে সাহায্য করতে পারি? নুসরাত ছেলেটাকে বোকা বানানোর জন্য বলল, ভাইয়া। ভাইয়া বলে মাথায় হাত দিয়ে গেটের সামনে উল্টে পড়ে গেল।
বোকা ছেলেটা বুঝল না নুসরাত ভেতরে ঢোকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করছে। ইরহাম দূর থেকে হাই হাই করে উঠল, এটা পাগল নাকি? ভেতরে ঢোকার জন্য মাটিতে পড়ে গেল। কি খচ্চর এই মহিলা! এই এত ময়লা আবর্জনার মধ্যে শুয়ে পড়ল। ছি! ছিপছিপে গঠনের ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। গেটের ভেতর থেকে আপা আপা বলে ডাকল। নড়চড় না দেখে গেট খুলে ধীরে ধীরে নুসরাতের দিকে আসলো। পাশ থেকে ছোট আকারের বাঁশের কঞ্চি নিয়ে নুসরাতের শরীরে ধাক্কা দিল। নুসরাতকে নড়তে না দেখে মনে করল অজ্ঞান হয়ে গিয়েছে। পা চালিয়ে ভেতরে গেল পানি আনতে ছেলেটা। নুসরাত নিজের আশপাশ নড়চড় না দেখে এক চোখ খুলল। ছেলেটাকে না দেখে উঠে দাঁড়িয়ে দৌড় দিল গেটের ভেতর। নুসরাতকে দৌড়াতে দেখে ইরহামও দূর থেকে দৌড়ে আসলো। নুসরাতের পিছু পিছু দৌড়ে গিয়ে সিঁড়ির কাছে থামল। নুসরাত হাঁপ ছাড়ল। কাপড় থেকে বালু ঝেড়ে নিয়ে ইরহামের গায়ে হাত মুছল। এটা তার মোছার জায়গা। ইরহাম না করল গায়ে হাত না মোছার জন্য, কিন্তু নুসরাত না করলে আরও বেশি করে মুছবে। নুসরাত সিঁড়ির ওখানে দাঁড়িয়ে থেকে দেখল ছেলেটা ওখানে যাচ্ছে। নুসরাতকে ওখানে না পেয়ে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার নিজের জায়গায় গিয়ে বসল ছেলেটা। জি জি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার আপনাদের উপর ভরসা আছে। এর আগে আপনারা যা সেল দিয়েছিলেন তা অনেক ভালো ছিল, তাই এবারও আপনাদের কাছেই আসলাম। শোহেদার একটা কালো লোক কথা বলতে বলতে নিচে নামলেন। তাদের নিচে নামতে দেখে নুসরাত আর ইরহাম সিঁড়ির পেছনে গিয়ে লুকালো। সোহেবার কালো লোকটা চলে যেতেই দৌড় দিল দ্বিতীয় তলার দিকে দুজন। এক দৌড়ে গিয়ে থামল মেইন দরজার সামনে। নুসরাত আর ইরহাম দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সবাই তাদের দিকে তাকালো। নুসরাত বোকা হাসল মাস্কের ভেতর থেকে। সবাইকে ভ্রু বাঁকিয়ে তাকাতে দেখে মাস্ক খুলে হাসল। নুসরাতকে দেখে ভ্রু কুঁচকালেন আলম। তিনি গত 10 বছর ধরে কাজ করছেন এখানে, তাই নুসরাতের করা কর্মকাণ্ডগুলো ওনার জানা। পকেট থেকে মোবাইল বের করলেন আলম। ইরহাম নুসরাতকে এক হাত দিয়ে ধাক্কা দিল। নুসরাত বিরক্ত হয়ে বলল, কি? ইরহাম নাক কুঁচকে তাকালো নুসরাতের দিকে। নুসরাতের মাথা চেপে ধরে আলমের দিকে মুখ ঘুরিয়ে দিল। ওই দেখ। নুসরাত চিৎকার করে উঠল, আঙ্কেল, এটা করার চেষ্টা করবেন না। আব্বা, চাচু আর ছোট চাচা এই বিষয়ে জানতে পারলে খুব খারাপ হবে আপনার সাথে। নুসরাতের কথা তিনি তবুও শুনলেন না। তিনি নাসির সাহেবকে কল দেওয়ার জন্য ডায়ালে ঢুকলেন। আঙ্কেল, আপনার ছেলে তো হাই স্কুলে পড়ে। কি যেন ছিল আপনার ছেলের নাম? নুসরাত মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আদিনা কাদি যেন। আজ মনে হয়, না না, আর এই জীবনে আপনার ছেলের বাসায় ফেরা হবে না। প্রচুর কষ্ট হচ্ছে আপনার ছেলেটার জন্য। নুসরাত মুখ দিয়ে চুক চুক শব্দ করল। আলম হাঁ করে তাকিয়ে রইলেন। তুমি কি হুমকি দেওয়ার চেষ্টা করছো? নুসরাত হালকা শব্দ করে হাসল। হুমকি দেওয়ার চেষ্টা করব কেন? হুমকি দিচ্ছি আমি আপনাকে। ছেলেকে ভালোই ভালোই বাসায় ফিরাতে চাইলে আমার কাজে ঠ্যাং ঢোকাবেন না। আর আপনারা সবাই যারা নতুন তারা তো আমায় চেনেন না, কিন্তু যারা পুরাতন তারা তো আমায় খুব ভালো করেই চেনেন। তাই আমার থেকে দূরত্ব বজায় রাখুন এবং আমার কাজে ঠ্যাং ঢুকানো থেকে বিরত থাকুন। আরেকটা কথা, এই অফিসে আপনারা ছাড়া আর কারোর কানে যদি যায় আমি এখানে এসেছি, তাহলে বলতে হবে কেন? বুঝে নিন তাহলে কি হবে। নুসরাত আর ইরহাম মেকি হাসি দিয়ে ভাবসাব নিয়ে হেঁটে গেল সামনের দিকে। যখন দেখল সবাই নিজ নিজ ডেস্কে ফিরে যাচ্ছে, দুজন ভোঁ করে দৌড় দিল আরশের কেবিনের দিকে। আরশের কেবিনের সামনে গিয়ে বাহির থেকে উকিঝুঁকি মারল। বাহির থেকে ভেতরের কোনো কিছুই দেখা যায় না বলে নুসরাত মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দরজার বাহির থেকে মাথা ভেতরে ঢুকিয়ে এক চোখ বন্ধ করে চারিদিকে তাকালো। যখন দেখল কেউ নেই, নুসরাত ভিতরে ঝটপট ঢুকে গেল।
সাথে টেনে নিয়ে গেল তার ক্রাইম পার্টনারকে। আরশের টেবিলে কিছু ফাইল রাখা ছিল। নুসরাত কিছুক্ষণ নেড়েচেড়ে যখন কিছুই বুঝল না, দূরে ছুঁড়ে ফেলে দিল। আবার তুলে এনে জায়গায় রাখল। ড্রয়ার খুলে কিটক্যাট, চকলেট আর চুইংগাম পেল। ওগুলো সব নিজের পকেটে ঢুকিয়ে ড্রয়ার লাগিয়ে দিল। চুইংগাম একটা ইরহামের দিকে বাড়িয়ে দিল। নুসরাত চুইংগামের প্যাকেট খুলে মুখে ঢুকিয়ে নিল। চিবাতে চিবাতে খুঁজতে লাগলো ফাইল। আরশ একটা মেয়ের সাথে কথা বলে এদিকেই আসছিল। কেবিনের বাহির থেকে কেবিনের ভেতরে কিছুই দেখা না গেলেও ভেতর থেকে সবই দেখা যায়। আরশকে এদিকে আসতে দেখে নুসরাত আর ইরহাম একজন আরেকজনের দিকে তাকিয়ে এদিক ওদিক লুকালো। নুসরাত সোফার পেছনে লুকাতেই ইরহাম এসে টেনে নিয়ে গেল সেখান থেকে ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা পুরোপুরি না লাগিয়ে খোলা রাখল। দুজন ফাঁক ফোকর দিয়ে তাকিয়ে রইল আরশ ভেতরে কার সাথে কথা বলে আসছে তা দেখার জন্য। তখন মেয়েটার মুখ খেয়াল করেনি নুসরাত। কেবিনের ভেতরে ঢুকে স্লাইডিং দরজা ধরে রাখল আরশ হাসি হাসি মুখে। নুসরাত আর ইরহাম বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। তারপর নিজেদের দিকে তাকিয়ে চোখাচোখি করে নিল। দ্য গ্রেট আরশ হেলাল কোনো একজনের জন্য দরজা ধরে দাঁড়িয়ে আছেন। হাহ। একটা মেয়ে হালকা হাসি নিয়ে কেবিনে ঢুকল। মেয়েটাকে নুসরাত চিনতে পারল। নুসরাত ফিসফিস করে বলল, এই ইরহাইম্মা, মাইয়াডারে আমি দেখছি ইসরাতের বিয়েতে, এরপর ইসরাতের মেহেদিতে। আর কেউ আসেনি অফিসে, শুধু এই মেয়ে এসেছিল। ডালমে কুচ কালা হেডে। ভাইয়ার মুখে কি হাসি লেগে আছে দেখ। আমাদের সাথে আসছে থেকে কোনো দিন হেসে কথা বলেনি। আমাদের দেখলেই মুখ। নুসরাত কথা কেড়ে নিল। আমাদের দেখলেই হাগুর মতো মুখ বানিয়ে নেয় শালা বাইঞ্চোদ। কোনো দিন একটা স্বাভাবিকভাবে কথা বলেছিল বলে মনে হয় না। নিজেদের বাক্য শেষ হলো আরশের সাথে আসা মেয়েটার গলার স্বর শুনে। স্যার, আজ কোনো স্পেশাল কিছু নাকি? আপনাকে দেখে খুশি খুশি লাগছে। আরশ কিছুই বলল না। হালকা হাসল ঠোঁট চেপে। স্যার, এত জরুরি তলব দিয়ে নিজে গিয়ে নিয়ে আসলেন, কি প্রয়োজন? কিভাবে সাহায্য করতে পারি আমি আপনাকে? আরশ কথা বলল না। নুসরাত আর ইরহাম মুখ কুঁচকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এদের ন্যাকামি তার ভালো লাগছে না। কি বলবে বলে ফেল না ভাই, এত দেরি করছিস কেন? আরশ নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে এগিয়ে দিল রুবার দিকে। নুসরাতের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল নিশ্চয়ই কিছু হতে চলেছে। তারপর মনে হলো কিছু না হলে কি হবে, না হলে না হোক। তারপরও তার ভিডিও ক্যামেরা অন থাকবে সব সময়। চুপি চুপি বাথরুমের দরজা খুলে কিছুটা ফাঁক করে তার ভেতর দিয়ে মোবাইলের ক্যামেরা বের করলো। আরশ রিংয়ের বক্স এগিয়ে দিল রুবার দিকে। রুবা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? আরশের ইচ্ছে করল বোকা মেয়েটার মাথায় মারতে। তারপর নিজেকে শাসিয়ে রিংয়ের বক্স খুলে এগিয়ে দিল রুবার দিকে। রুবা এখনও হাঁ করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশ আর অপেক্ষা করল না, নিজেই বলল, দেখুন মিস রুবা, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি এবং আমি এখন যা বলবো আপনি পজিটিভলি নেবেন, আর আমি আশা করব আপনার উত্তরও আসবে স্ট্রেট ফরওয়ার্ড। তো যা বলছিলাম, আমার ফ্যামিলি সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে, আর বলতে হবে না। আমার বড় দুইজনের বিয়ে হয়ে গিয়েছে, তাই এবার আমার পালা। তো আমি আমার অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে আপনাকে পছন্দ করেছি। আপনাকে আমার ভালো লাগে। আর আপনার যদি ভালোবাসা চাই আমার থেকে, আই মিন ভালোবাসা ম্যাটার করে, তাহলে আপনার সাথে থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। আপনি বুঝেছেন আমি কি বলেছি? ইরহাম হাঁ করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশের মতো একজন ইগোইস্টিক ব্যক্তি কাউকে প্রপোজ করছে বিয়ের জন্য। ইরহামের পাশে দাঁড়িয়ে নুসরাত নিজেকে বাহবা দিচ্ছে আজকে অফিসে আসার জন্য। না হলে এত বড় ক্লাইম্যাক্স মিস হয়ে যেত। ইরহামকে ধন্যবাদ বলতে বলল এই সুন্দর সিন দেখানোর জন্য।
বাসায় থাকলে আজ সব মিস হয়ে যেত। রুবা বিমূঢ় নেত্রে আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নিজের জড়তা একপাশে ফেলে বলল, স্যার। কথাটা বলেই হেসে দিল রুবা। হোয়াট হ্যাপেন মিস রুবা? আপনি হাসছেন কেন? আপনার কি আমাকে পছন্দ হয়নি? স্যার, সেরকম কিছু না। তাহলে কীরকম কিছু? স্যার, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমি বিবাহিত স্যার, এবং বর্তমানে আমি এক সন্তানের মা। রুবার কথা শুনে ওয়াশরুমের ভেতর থেকে নুসরাত হেসে উঠল উচ্চ শব্দ করে। ইরহাম নুসরাতের মুখ চেপে ধরল। তারপরও নুসরাত হিহি করে হাসল। বাথরুমের ভেতর থেকে নুসরাতের হাসির শব্দ প্রতিধ্বনি হয়ে বাহিরে আসলো। আরশ আর রুবা ওয়াশরুমের দিকে তাকালো একসাথে। নুসরাত বলল ইরহামকে, চল বাহিরে যাই। ভাইয়া শুনে ফেলেছে আমার হাসির শব্দ। আসলে আমি হাসতে চাইনি, তারপরও জোরে হাসি বের হয়ে গেল। ইরহাম আসতে চাইল না ওয়াশরুমের ভেতর থেকে। নুসরাত তাকে টেনে নিয়ে আসলো। এখন আর লুকিয়ে কি হবে? দুজনেই ধরা পড়ে গিয়েছে। নিজে হেসে দিয়ে গণ্ডগোল পাকিয়ে দিয়েছে। ওয়াশরুমের ভেতর থেকে ইরহাম আর নুসরাত চোরের মতো মুখ বের করে আসলো। আরশের দিকে তাকিয়ে ঠোঁট টেনে বোকার মতো হাসল দুজন।